বিসমিল্লাহির রহমানির রহিম। যুক্তিবিদ্যা প্রথম পত্র একাদশ শ্রেণী অনলাইন ক্লাসে সকলকে ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজের পক্ষ থেকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মিজানুর রহমান, প্রভাষক, দর্শন বিভাগ, ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজ, ঠাকুরগাঁও। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, করোনার এই মহামারীতে আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। তোমরা যারা এই বছর এই কলেজে ভর্তি হয়েছ তাদের আমি ইতিমধ্যে 4টি ক্লাস নিয়েছি। আমি আশা করি তোমরা ক্লাসগুলো তোমাদের বাসায় বসে তোমরা ভালোভাবেই করছো। আজ যে আমি ক্লাসটি নেব, আমি আশা করব তোমরা এই ক্লাসটিও উপভোগ করবে। যুক্তিবিদ্যা প্রথম পত্র অধ্যায় 3 অর্থাৎ যুক্তির উপাদান। যুক্তির উপাদানের এটি আমার দ্বিতীয় লেকচার। এর আগে আমি তোমাদের যুক্তিবিদ্যা প্রথম পত্রের 3টি ক্লাস নিয়েছিলাম। আশা করি তোমরা ক্লাসগুলো বুঝতে পেরেছ। আজ আমি তোমাদের যুক্তির উপাদানের পদের ব্যক্তার্থ ও যাত্রার্থ, পদের ব্যক্তার্থ ও যাত্রার্থের মধ্যে সম্পর্ক এবং এই পদের ব্যক্তার্থ এবং যাত্রার্থর যে সম্পর্ক, এটা হ্রাস বৃদ্ধি ঘটে, অর্থাৎ একটি বাড়লে একটি কমে। এই যে সম্পর্কটি, এই যে নিয়মটি, এই নিয়মের বিরুদ্ধে কয়েকটি আপত্তি রয়েছে, অর্থাৎ এই নিয়মটি আসলে যথার্থ নয়। সেটি নিয়ে এই 3টি বিষয় নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ক্লাসটি উপভোগ করবে। চলো আমরা প্রথমেই পদের ব্যক্তার্থ এবং যাত্রার্থ সম্পর্কে জেনে নেই। কোনো পদ একই অর্থে যে বস্তু বা বস্তুসমূহের উপর আরোপিত হয়, সে বস্তু বা বস্তুসমূহকে ওই পদের ব্যক্তার্থ বলে। আমি যে সংজ্ঞাটি বললাম তোমরা হয়তো এই সংজ্ঞাটি বুঝতে পারছো না। আমি উদাহরণের মাধ্যমে বিশ্লেষণ করলে তোমরা খুব সহজেই বুঝতে পারবে। খেয়াল করো, পূর্বের ক্লাসে আমরা পড়েছিলাম পদের মধ্যে 2টি ভিন্ন দিকের সন্ধান পাওয়া যায়। একটি হলো পদের সংখ্যার দিক, অপরটি হলো তার অপরিহার্য গুণের দিক, যা বিষয়টির আসল পরিচয় বহন করে। কোনো পদকে ব্যবহার করার সময় আমরা প্রথমে চিন্তা করি কোন কোন বস্তুর উপর পদটি প্রযোজ্য, এবং পরে চিন্তা করি পদটি যে সমস্ত বস্তুর উপর আরোপিত তাদের সকলের মধ্যে কি কি অনিবার্য গুণ বর্তমান। পদের এই সংখ্যার দিককে ব্যক্তার্থ বলা হয়, আর গুণের দিককে বলা হয় যাত্রার্থ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, খেয়াল করো, আমি একটু উদাহরণ দিয়েছি। মানুষ পদের ব্যক্তার্থ হচ্ছে অতীত, বর্তমান ও ভবিষ্যতে সকল মানুষ। অর্থাৎ আমি সংজ্ঞার মধ্যে বলেছি যে কোনো পদ একই অর্থে, অর্থাৎ মানুষ পদটি একই অর্থে যে বস্তু বা বস্তুসমূহের উপর আরোপিত হয়। অর্থাৎ মানুষ পদটি আমি আরোপ করতেছি মানুষ পদের অতীত, বর্তমানে, ভবিষ্যতে যত মানুষ মারা গেছে, বর্তমানে যত আছে এবং ভবিষ্যতে যত মানুষ পৃথিবীতে আগমন করবে তাদেরকে নির্দেশ করছে। এটি হচ্ছে পদের ব্যক্তার্থ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা পদের যাত্রার্থ সম্পর্কে জেনে নিই। কোনো পদ যে সাধারণ ও আবশ্যিক গুণ বা গুণ সমষ্টি নির্দেশ করে তাকে ওই পদের যাত্রার্থ বলা হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, খেয়াল করো, আমি একটু উদাহরণ দিয়েছি। মানুষ পদের যাত্রার্থ জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি। এখানে আমি তোমাদের বলেছি কোনো পদ যে সাধারণ আবশ্যিক গুণ, অর্থাৎ এখানে অপরিহার্য যে গুণটি ওই পদের সেটি নির্দেশ করবে। এখানে কোনো সংখ্যার দিক নির্দেশ করবে না। আর ব্যক্তার্থে আমরা দেখেছি শুধু সংখ্যার দিক নির্দেশ করে, এখানে শুধু গুণ নির্দেশ করে। যেমন মানুষ পদের 2টি গুণ রয়েছে, একটা হলো জীববৃত্তি, একটি হচ্ছে বুদ্ধিবৃত্তি। জীববৃত্তির কারণে মানুষ খায়, দায়, ঘুমায়, বংশ বিস্তার করে। আর বুদ্ধিবৃত্তির কারণে মানুষ
পোশাক পরিধান করে বা মানুষ শৌখিন হয়, মানুষ উন্নত জীবনযাপন করে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এই বিষয় দুটি বুঝতে পেরেছ। এবার আমি তোমাদের এই পদের ব্যাখ্যার্থ যাত্রার্থের মধ্যে যে সম্পর্ক, এটি তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিষয়টি তোমাদের পরীক্ষায় সৃজনশীল আকারে পরীক্ষায় আসে। আশা করি তোমরা বুঝতে পারবে। খেয়াল করো, যদি ব্যাখ্যার্থ বাড়ে তবে যাত্রার্থ কমে, যদি ব্যাখ্যার্থ কমে তবে যাত্রার্থ বাড়ে। আবার যদি যাত্রার্থ বাড়ে তবে ব্যাখ্যার্থ কমে, আর যদি যাত্রার্থ কমে তবে ব্যাখ্যার্থ বাড়ে। অর্থাৎ একটি বাড়লে একটি কমে, একটি কমলে আরেকটি বাড়ে। তোমরা যারা চাহিদা এবং যোগান বিধি, অর্থনীতির চাহিদা এবং যোগান বিধি সম্পর্কে জানো, তারা সহজেই এই বিষয়টি আরও বুঝতে পারবে। কারণ তোমরা জানো যে অর্থনীতিতে পড়ানো হয় যে চাহিদা বাড়লে যোগান কমে, যোগান বাড়লে চাহিদা কমে, একটি অপরটির বিপরীত সম্পর্ক নির্দেশ করে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের একটা টেবিল দিয়েছি বা একটা ছক দিয়েছি, ছকটি খেয়াল করো। আমি প্রথমে দিয়েছি পদের ব্যাখ্যার্থ, তারপরে পদ, তারপরে হচ্ছে পদের যাত্রার্থ। মাঝখানে যে পদ যে রয়েছে, এই পদটিকে আমরা মানে মেইন বিষয় হিসেবে ধরব। যেমন জীব, জীব পদের ব্যাখ্যার্থ হচ্ছে সকল জীব। মানুষ পদের ব্যাখ্যার্থ হচ্ছে সকল মানুষ। সভ্য মানুষের ব্যাখ্যার্থ হচ্ছে সকল সভ্য মানুষ। অন্যদিকে জীব পদের যাত্রার্থ হচ্ছে জীববৃত্তি, মানুষ পদের যাত্রার্থ হচ্ছে জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি, আর সভ্য মানুষ এই পদটির যাত্রার্থ হচ্ছে জীববৃত্তি, বুদ্ধিবৃত্তি ও সভ্যতা। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের এখন এই যে পদের ব্যাখ্যার্থ যাত্রার্থের সম্পর্ক, রাজবৃত্তির যে ছকটি বললাম, এই ছকের আলোকে আমি তোমাদের এখন এগুলো ব্যাখ্যা করার চেষ্টা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, খেয়াল করো, এই ছকটি তোমরা খেয়াল করো। এই ছকটির দিকে তাকালে দেখা যায় যে ছকটির দিকে তাকালে লক্ষ্য করো, ছকটির দিকে তাকালে দেখা যায় যে জীব পদের ব্যাখ্যার্থ হচ্ছে সকল জীব। জীবের সংখ্যা অগণিত, অসংখ্য, এটা তোমরা জানো। মানুষ পদের ব্যাখ্যার্থ হচ্ছে সকল মানুষ। মানুষের সংখ্যা সীমিত ও গণনার যোগ্য। আর সভ্য মানুষের ব্যাখ্যার্থ হচ্ছে সকল সভ্য মানুষ। অসভ্য মানুষ বাদ থাকায় এরা মানুষের সংখ্যার চেয়ে কম। সুতরাং জীব, মানুষ, সভ্য মানুষ, এই পদ কয়টির মধ্যে জীবের ব্যাখ্যার্থ সবচেয়ে বেশি, মানুষের ব্যাখ্যার্থ তার চেয়ে কম, আর সভ্য মানুষের ব্যাখ্যার্থ সবচেয়ে কম। কিন্তু তোমরা খেয়াল করো, যাত্রার্থ বিচার করলে দেখা যায় যে জীবের যাত্রার্থ হচ্ছে জীববৃত্তি, মানুষের যাত্রার্থ হচ্ছে জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি, আর সভ্য মানুষের যাত্রার্থ হচ্ছে জীববৃত্তি, বুদ্ধিবৃত্তি ও সভ্যতা, অর্থাৎ তিনটা। অর্থাৎ সভ্য মানুষের যাত্রার্থ সবচেয়ে বেশি, মানুষের যাত্রার্থ তার চেয়ে কম, এবং জীবের যাত্রার্থ সবচেয়ে কম। এ থেকে বোঝা যায় যে যে পদের ব্যাখ্যার্থ বেশি তার যাত্রার্থ কম, এবং যে পদের যাত্রার্থ বেশি তার ব্যাখ্যার্থ কম। মানুষ পদের যাত্রার্থ জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি, এর সাথে সততা গুণটি যোগ করলে যাত্রার্থ বেড়ে যাবে, কিন্তু ব্যাখ্যার্থ কমে যাবে। কেননা এই তিনটি গুণের অধিকারী পদটি হবে সভ্য মানুষ। সভ্য মানুষের ব্যাখ্যার্থ মানুষের চেয়ে অনেক কম। আবার মানুষের যাত্রার্থ থেকে বুদ্ধিবৃত্তি গুণটি বাদ দিলে যাত্রার্থ কমে যাবে এবং ব্যাখ্যার্থ বেড়ে যাবে। কেননা শুধুমাত্র জীববৃত্তি গুণের অধিকারী পদটি হবে জীব। জীবের ব্যাখ্যার্থ মানুষের চেয়ে বেশি, সুতরাং দেখা যায় যে যাত্রার্থ বাড়লে ব্যাখ্যার্থ কমে এবং যাত্রার্থ কমলে ব্যাখ্যার্থ বাড়ে।
সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, খেয়াল করো তোমরা ছকটির দিকে, খুব ভালোভাবে খেয়াল করো। আবার যদি আমি বলি মানুষ পদের ব্যাক্তার্থ সকল মানুষ, এর সাথে অন্যান্য জীবজন্তুকে যোগ করলে ব্যাক্তার্থ বেড়ে গিয়ে দাঁড়াবে সকল জীব। ফলে পদের যাত্রার্থ কমে গিয়ে হবে শুধুমাত্র জীবভিত্তি। জীবের যাত্রার্থ মানুষের চেয়ে কম। আবার মানুষের মধ্য থেকে অসভ্য মানুষকে বাদ দিলে ব্যাক্তার্থ কমে গিয়ে দাঁড়াবে সকল সভ্য মানুষ। কিন্তু সভ্য মানুষের যাত্রার্থ মানুষের যাত্রার্থের চেয়ে অনেক বেশি। সুতরাং ব্যাক্তার্থ বাড়লে যাত্রার্থ কমে এবং ব্যাক্তার্থ কমলে যাত্রার্থ বাড়ে। এই সম্পর্কটি তোমরা অবশ্যই বুঝতে পেরেছ। খেয়াল করো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি বিষয়টি আরেকবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। পদ, খেয়াল করো, পদের ব্যাক্তার্থের যদি আমি বিবেচনা করি তাহলে জীবের ব্যাক্তার্থ সবচেয়ে বেশি, মানে সকল জীব। তারপর মানুষে যদি আসি আমি, অর্থাৎ জীব থেকে মানুষ সভ্য মানুষ, এদিক দিয়ে অর্থাৎ উপর থেকে যদি আমি নিচে আসি তাহলে পদের ব্যাক্তার্থটা সবচেয়ে কমে যায়। খেয়াল করো, জীবের ব্যাক্তার্থ সকল জীব, মানুষের ব্যাক্তার্থ সকল মানুষ, সভ্য মানুষের ব্যাক্তার্থ সকল সভ্য মানুষ। অর্থাৎ সকল জীবের থেকে সকল মানুষের সংখ্যা কম, সকল মানুষের থেকে সকল সভ্য মানুষের সংখ্যা আরও কম। তার মানে ব্যাক্তার্থ উপর থেকে অর্থাৎ জীব থেকে মানুষ, মানুষ থেকে সভ্য মানুষ, এদিকে গেলে পদের ব্যাক্তার্থটা কমে যাচ্ছে। অন্যদিকে খেয়াল করো, যদি আমি জীব থেকে মানুষ, মানুষ থেকে সভ্য মানুষের দিকে যাই তাহলে পদের যাত্রার্থ বেড়ে যায়। খেয়াল করে দেখো, জীবের যাত্রার্থ হচ্ছে জীবভিত্তি, মানুষের যাত্রার্থ হচ্ছে জীবভিত্তি ও বুদ্ধিভিত্তি, আর সভ্য মানুষের যাত্রার্থ হচ্ছে জীবভিত্তি বুদ্ধিভিত্তি সভ্যতা। অর্থাৎ জীবের যাত্রার্থ হচ্ছে একটা, মানুষের যাত্রার্থ হচ্ছে দুটি এবং সভ্য মানুষের যাত্রার্থ হচ্ছে তিনটি। অর্থাৎ এদিকে যেদিকে পদের ব্যাক্তার্থটা কমে গেল, অপরদিকে পদের যাত্রার্থটা বেড়ে গেল। আশা করি তোমরা এই বিষয়টি বুঝতে পেরেছ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। তোমাদের পরীক্ষায় এই বিষয়টি মাঝে মধ্যেই এসে থাকে। এবার আমি তোমাদের এই বিষয়টি কি আসলে ঠিক রয়েছে বা নাকি এই বিষয়টির কোনো সীমাবদ্ধতা রয়েছে, এই বিষয়টি নিয়ে আলোচনা করব। খেয়াল করো, পদের ব্যাক্তার্থ যাত্রার্থের মধ্যকার যে উপরোক্ত রাজবিধির নিয়মটি ত্রুটিপূর্ণ। আমি যে নিয়মটি বললাম সেটি হচ্ছে অবশ্যই দোষ রয়েছে সেটির। এই নিয়মটি একটি ভ্রান্ত ধারণার উপর প্রতিষ্ঠিত। বাস্তবে কোনো পদের ব্যাক্তার্থ অথবা যাত্রার্থ কোনোটিরই পরিবর্তন হয় না। একটি পদ সবসময়ই একটি নির্দিষ্ট পরিমাণ ব্যাক্তার্থকে নির্দেশ করে এবং একটি সুনির্দিষ্ট যাত্রার্থকে প্রকাশ করে। অর্থাৎ পদের ব্যাক্তার্থ ও যাত্রার্থ অপরিবর্তনীয়। এদের ক্ষেত্রে আমি নিম্নের যে তিনটি কারণ দিয়েছি, এই তিনটি কারণের কারণে এই রাজবিধির নিয়মটি প্রযোজ্য হয় না। আমরা এখন এই তিনটি কারণ সম্পর্কে জানবো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, খেয়াল করো, 1 নম্বরের পয়েন্ট দিয়েছি আমি যে হচ্ছে একক পদের ক্ষেত্রে এটি প্রযোজ্য হয় না। অর্থাৎ একক পদের ক্ষেত্রে এই বিপরীতমুখী যে রাজবিধির নিয়মটা রয়েছে এটা প্রযোজ্য নয়। কোনো পদের ব্যাক্তার্থ অথবা যাত্রার্থ বাড়িয়ে দিলে বা কমিয়ে দিলে পদটি আর সে পদ থাকে না, একটি নতুন পদের সৃষ্টি হয়। ফলে নিয়মটি সেখানে আর খাটে না। যেমন আমি যদি তোমাদের উদাহরণ দেই, পানির সংকেত হচ্ছে H2O। পানির মধ্যে দুটি মৌল রয়েছে, একটি হচ্ছে হাইড্রোজেন, একটি হচ্ছে অক্সিজেন। ভবিষ্যতে পানির মধ্যে যদি আরও একটি নাইট্রোজেনের অস্তিত্ব যদি পাওয়া যায় তাহলে পানির সংখ্যার দিকটা বেড়ে গেল, সেক্ষেত্রে কি পানির গুণাগুণ কমে যাবে? অবশ্যই না। সুতরাং তোমরা সহজেই বুঝতে পারছো যে এই নিয়মটি এক্ষেত্রে খাটে না। দ্বিতীয়ত, কোনো কোনো ক্ষেত্রে পদের ব্যাক্তার্থকে বাড়তে দেখা যায় কিন্তু যাত্রার্থ অপরিবর্তিত থাকে। যেমন তোমরা খেয়াল করবে যে হচ্ছে ইন্দোনেশিয়া নামক একটি দেশ রয়েছে পৃথিবীতে। এই দেশটির প্রায় 17,000 প্লাস দ্বীপ রয়েছে। এখন তোমরা খেয়াল করো, ইন্দোনেশিয়ার যদি আরও কোনো দ্বীপ জেগে ওঠে তাহলে দ্বীপের সংখ্যাটা বৃদ্ধি পেল, কিন্তু অন্যদিকে কি দ্বীপের কি গুণাগুণ কি কমে যাবে? অবশ্যই কমে যাবে না। একটি নতুন দ্বীপের আবির্ভাব ঘটার পর দ্বীপ পদের ব্যাক্তার্থ বেড়ে যায় কিন্তু যাত্রার্থ কমে না, অপরিবর্তিত থেকে যায়। আবার কোনো কোনো ক্ষেত্রে পদের যাত্রার্থকে বাড়তে দেখা যায় কিন্তু তার ব্যাক্তার্থ অপরিবর্তিত থাকে। যেমন
গবেষণার ফলে সোনা ধাতুর একটি নতুন গুণ আবিষ্কৃত হতে পারে, কিন্তু তাতে সোনার ব্যাখ্যাত্বের পরিবর্তন কখনোই হবে না। 3 নম্বর খেয়াল করো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ব্যাখ্যাত্ব যাত্রাতের মধ্যকার হ্রাস বৃদ্ধির সব ক্ষেত্রে সমানুপাতিক। এটা সমানুপাতিক নয়, এই যে হ্রাস বৃদ্ধিটা রয়েছে এটি সমানভাবে বাড়ে বা সমানভাবে কমে না, অর্থাৎ এদের একটি যে পরিমাণ বাড়ে বা কমে অন্যটি সবসময় সেই পরিমাণ কমে বা বাড়ে না। যেমন মানুষের জাতীয়তার সাথে সততা গুণটি যোগ করলে মানুষের সংখ্যা যে হারে কমে, অন্ধত্ব গুণটি যুক্ত করলে তার সংখ্যা সেই তুলনায় অনেক বেশি হারে কমে। সুতরাং দেখা যাচ্ছে যে পদের ব্যাখ্যাত্ব জাতীয়তার মধ্যকার হ্রাস বৃদ্ধির নিয়মটি ত্রুটিমুক্ত নয়। কয়েকটি সমজাতীয় শ্রেণীবাচক পদকে জাতি ও উপজাতির আকারে ক্রম অনুসারে সাজালেই কেবল এই নিয়মটি তাদের ক্ষেত্রে প্রযোজ্য হয়, অন্যথায় নিয়মটি অর্থহীন হয়ে দাঁড়ায়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা আমার এই ক্লাসটি বুঝতে পেরেছ। সকলকে ধন্যবাদ জানিয়ে আজ এ পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।